প্রথমেই বলবো আজকে ঘটনায় কিন্তু আমি আজকের ঘটনার মধ্যে যে হসপিটাল আছে তার নাম কিন্তু আমি বলবো। আজকে যে দিদি ভাই আমাদের ঘটনা শেয়ার করেন, দিদি ভাই কিন্তু বলেন যে যেই অভিজ্ঞতা আমার হয়েছে সেই হসপিটালে আমি চাই আপনি। নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। প্রথম ঘটনাটা আসে আমাদের একটি হসপিটাল থেকে। যেহেতু আমি হসপিটালের পর পর 3-4টে ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকের মূল্যবান মতামত রেখেছো। কেউ বলেছো ভালো, কেউ বলেছো যে না এরকম হয় না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এই ঘটনা আমাদের যে দিদি ভাই পাঠান, দিদি ভাই নিয়মিত আমার ঘটনা উনি শোনেন। তো দিদি ভাই তার জন্য দিদি ভাইয়ের মাকে নিয়ে সেই হসপিটালে যাওয়া থেকে শুরু করে পুরো বিষয়টা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আমাদের দিদি ভাই কমেন্টসও করে জানিয়েছিলেন যে হসপিটালে এরকম ভূত বলো, প্রেত বলো, আত্মা উপস্থিতি পাওয়া যায়। দিদি ভাই নিজে এই অনুভূতি শিকার। দিদি ভাই বলেন আমার বাড়ি ইছাপুর, আমি ইছাপুরে থাকি। আমার বিয়ে হয় হচ্ছে ব্যারাকপুরে। ইছাপুর আর ব্যারাকপুর খুব একটা দূরত্ব না, খুবই কাছাকাছির জায়গা। তো আমাদের দিদি ভাই বলে একদিন হঠাৎ করে শীতকাল, আমার বাবা রাত 1টার দিকে আমাকে ফোন করে বলল, মাম্পি, আমার বাড়ির ডাক নাম হচ্ছে মাম্পি। আমাকে বাবা বলে, মাম্পি তাড়াতাড়ি বাড়ি আয়, মায়ের শরীর খুব খারাপ। আমি বললাম হঠাৎ করে শরীর খারাপ? সন্ধ্যাবেলা মায়ের সাথে কথা বললাম, বাবা বলল না, মায়ের হঠাৎ করে পিঠে যন্ত্রণা করছে। তার জন্য তড়িঘড়ি করে আমি আমার হাজবেন্ডের যে বাইক আছে, হাজবেন্ডের সাথে চলে যাই মায়ের কাছে। যখন গেলাম দেখলাম মা একদম কুঁকড়ে রয়েছে, মানে মায়ের অসহ্য পেটে যন্ত্রণা করছে, আর তার মধ্যে প্রচন্ড গায়ে জ্বর। আর বাইরে কিন্তু সেরকম ঠান্ডা, মানে কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়েছে। আর এই ঘটনাটা ঘটে হচ্ছে 2015 সালের ঘটনা বলছি, জানুয়ারির একদম শেষের দিকের ঘটনা, 2015 জানুয়ারির শেষে। তো আমি যখন মায়ের কাছে যাই, মায়ের ওই অবস্থা দেখে বাবাকে বললাম যে তুমি কোনো মেডিসিন মাকে দিয়েছো? বাবা বলল যে না, আমি কোনো মেডিসিন দিইনি, বাড়িতে কিছু নেই, এই রাতের বেলা ঠান্ডায় কোথায় দোকানপাট, সব তো বন্ধ। আমি তোদেরকে আগে খবর দিয়েছি, চা করবি তুই কর বাবা। আমি তখন বললাম মাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে, মায়ের যা শরীরের অবস্থা, মানে মা চোখ খুলতে পারছে না, সেরকম জ্বর আর পেটের যন্ত্রণা, মা মানে বসতেও পারছে না, দাঁড়াতেও পারছে না। কোনো রকম মাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে আসি। রাত তখন প্রায় 2টো বাজে। নিয়ে আসতে তারা বলল পেশেন্টের অবস্থা খুব খারাপ, পেশেন্টকে তাড়াতাড়ি এখান থেকে অন্য জায়গায় পাঠাতে হবে। সাথে সাথে তারা ওখান থেকে একটি হসপিটালে কলকাতায় পাঠায়। এবার সেই হসপিটালের আমি তোমাদের আজকে নামও বলবো, কারণ যারা নাম বলতে না করে আমি বলি না। দিদিভাই কিন্তু নাম বলতে বলেছেন, কারণ যেহেতু আমি এতগুলো ঘটনা তোমাদের ব্যাক টু ব্যাক হসপিটালে দিয়েছি, দিদিভাই সেই ঘটনার সাথে রিলেট করে। দিদিভাই বলছে আপনি যে ঘটনাগুলো বলেছেন সব কটা পয়েন্টে পয়েন্টে সত্যি কথা, কারণ দিদিভাইয়ের সাথেও ঘটে। এবার আমি বলব কি ঘটেছে। দিদিভাইকে যখন বলে যে আপনি কলকাতায় আরজি কর হসপিটালে নিয়ে যান, আরজি কর হসপিটালে একদম যখন মানুষ মৃত্যু সজ্জায়, তখন কিন্তু প্রতি কটা হসপিটাল দিয়ে ওখানে পাঠিয়ে দেয় পেশেন্টকে। ওখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু পেশেন্ট বেশিরভাগ মারা যায়। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আজকে আমি নামটা বললাম। দিদিভাই বলেন আমার মাকে আমি আরজি কর হসপিটালে নিয়ে যাই, আমি, আমার বাবা, আমার হাজবেন্ড, 3জনে মিলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সাথে সাথে মাকে ওখানে অ্যাডমিট করে দিই। মা ওখানে যখন থাকে তখন ওখানে আমাকে থাকতে হয়, কারণ যে লেডিস ওয়ার্ডগুলো থাকে সেই লেডিস ওয়ার্ডে জেন্টস অ্যালাউ তো করে না। দিনের বেলা ভিজিটিং আওয়ার্সে যেতে পারে বাড়ির লোক, এছাড়া তুমি একটা মহিলা থাকতে পারো মহিলার সাথে। তো আমাকে হসপিটালে আরজি কর থেকে বলল যে আপনি থাকেন, আপনার মা হয় না শাশুড়ি মা? আমি বললাম আমার মা। বললো তাহলে তো কোনো অসুবিধা নেই, যতই তুমি ওখানে কাজের জন্য মাসি রাখো না কেন, যারা থাকে, কিন্তু বাড়ির একজন থাকলে গার্জিয়ান ভালো হয়। তো সেরকম ভাবে আমি কিন্তু সেদিনকে ওখানে থেকে যাই। রাতের বেলা কোনো সমস্যা হয়নি, কারণ নিয়ে যেতে যেতে 3:30 বেজে যায়। তারপর সকালবেলা আবার বাবা, আমার হাজবেন্ড, ওরা ছিল নিচে হসপিটালে। তো সকালবেলা আমার সাথে দেখা করে ওরা বাড়ি ফিরে আসে। আমাকে বললো মাম্পি তুই এখানে থাক, যদি কোনো অসুবিধা হয় ফোন করবি। আমার হাজবেন্ড আমাকে কিছু টাকা হাতে দিয়ে তারা বাড়ি চলে আসে ইচ্ছাপুর। আমি ওখানে থেকে যাই। এবার আমি ঘটনায় যাচ্ছি সন্ধ্যায়। সারাটা দিন কাটে, সন্ধ্যাবেলা মাকে আমি হসপিটাল থেকে খাবার দেয়,
হসপিটাল থেকে খাবার দেওয়ায় সেটা মাকে খাইয়ে দিই, মাকে ওষুধ দেওয়ায় মা রাতের বেলা ঘুমিয়ে পড়ে। কিন্তু আমিও মায়ের ওই বেডের মধ্যে পায়ের কাছে ঘুমাই। কোথায় যাব, রাতের বেলা পায়ের কাছে ঘুমাচ্ছি। যে রাতের বেলা লেডিস ওয়ার্ডগুলো থাকে হসপিটালে, প্রতি কটা রাতের বেলা কিন্তু লাইটগুলো অফ থাকে। যখন সবাই ঘুমায় লাইটগুলো অফ করে দেয়। হ্যাঁ, যদি কারো সমস্যা হয়, যদি ওঠে বা শরীর খারাপ লাগে, তাহলে লাইট তুমি চালাতে পারো, এছাড়া কিন্তু লাইট অফ থাকে। সেরকম ভাবে রাতে ঘুমানোর সময়টা সবাই লাইট অফ করে দেয়। আমি মায়ের পায়ের কাছে ঘুমাচ্ছি, আমিও ঘুমাচ্ছি, মা তো মেডিসিন খেয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে ঠিক 12:45 কি 1টা, ঠিক মাঝামাঝি টাইমে আমার বাথরুম যাওয়ার দরকার হয়, প্রচন্ড জোরে বাথরুম লাগে। এবার আমি উঠে, হসপিটালে তো মানে একটা কিরকম আমার ফিল হচ্ছিল প্রথম থেকে। আর আমরা হসপিটালে জানি একটা মানে আতঙ্ক কাজ করে, ভয় ভয় লাগে। রাতের বেলা 1টার সময় আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে নিয়ে আমি এরকম সময় আমি দেখলাম যে আর একজন কাশছে। মায়ের ঠিক বেড রয়েছে, বেডের একদম অপর সাইডের বেডে একজন বয়স্ক ঠাকুমা বয়সী একজন ছিলেন, উনি খুব কাশছেন। তা আমি আবার ওনার কাছে গিয়ে বললাম যে ঠাকুমা তুমি জল খাবে? সেই ঠাকুমা বললো, না রে মা, জল খাবো না, আমার খুব কাশি হচ্ছে, জল খেলে আমি আরো কাশবো, ঘুমাতে পারবো না। তো এই কথা বলে আমি কিন্তু কোনো রকম লাইট ওখানে অন করিনি। আমার কিন্তু মোবাইলের যে ফ্ল্যাশ লাইট সেইটাই আমি অন করে নিয়ে ওখান থেকে বাথরুমে যাই। লেডিস ওয়ার্ড থেকে বেরিয়েই একদম বাঁ সাইডেই বাথরুম রয়েছে। এবার আমি যখন বাথরুমে যাই, আমার বাথরুমের ভিতরটায় এমন একটা ফিল হয়, আমি সেই ধারণা বলে বোঝাতে পারবো না। আমি যখন বাথরুমে বসি, আমি লক্ষ্য করছি বাথরুমের ভিতর থেকে খুব মানে কি বলবো, কষ্টে মানুষ যখন খুব কষ্ট পায়, বা সেটা মানে মনের কষ্ট হোক বা শরীরে কোনো রকম ব্যথা যন্ত্রণা হলে যে কষ্টটা হয়, মানুষ যেরকম গুগিয়ে গুগিয়ে কাঁদে না, ঠিক ওরকম একটা পিন 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 করে কাদার শব্দ আমার কানে আসছে। আমি বাথরুম করে উঠে আমি তাড়াতাড়ি করে ভাবলাম কি হলো, এই কান্নার শব্দটা কোথা থেকে আসছে, বাথরুমের ভিতর থেকে আসছে, সেটা আমি পুরো পরিষ্কার শিওর যে এই কান্নার যে শব্দটা সেটা বাথরুমের ভিতর থেকে আসছে। আমি কোনো রকম হাতে মুখে জল দিয়ে সাথে সাথে বাথরুম থেকে বেরিয়ে আসি। বাথরুমের গেটটা খোলাই ছিল যখন আমি বাথরুমে যাই, আর আমি যখন বাথরুমের ভিতরে বসি তখনও বাথরুমের গেটটা কিন্তু আমি বন্ধ করিনি, কারণ ওটা লেডিস ওয়ার্ড, আজকে কোনো লেডিসই আসবে। কারণ আমার একটু ভয় লাগে, আমি বন্ধ করবো যদি খুলতে না পারি, যদি লক হয়ে যায়, এই একটা আমার ভয় থাকে। তার জন্য আমি কিন্তু বাথরুমের যে দরজাটা আছে খোলা ছিল, বাথরুমের দরজাটা খোলাই ছিল। আমি সেরকম ভাবে তড়িঘড়ি বাথরুম থেকে বেরিয়ে যাই। যখন আমি বেরিয়ে কান্নার শব্দটা শোনার অনুভূতি করছি, তখন কিন্তু আর আমি শুনতে পাচ্ছি না। বাথরুমের ভিতরে আমি কিন্তু শুনছিলাম পরিষ্কার, বাথরুমের ভিতরে মনে হচ্ছে আমার পাশে বসে অথবা দাঁড়িয়ে কেউ কাঁদছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু যখন বাইরে এসেছি তখন কোনো কান্নার শব্দ নেই। তখন আমি পেছনে একবার তাকাই বাথরুমের দিকে, আর এমনি তো বাইরে পুরো আলোতে আলো, পুরো একদম আলোকিত হসপিটাল। আমি যখন পেছনে তাকাই, বিশ্বাস করবে না, মানে মুখের উপর দরজাটা বন্ধ করে দেওয়ার যেরকম একটা অনুভূতি আমরা পাই, কেউ মুখের উপর ধাম করে যদি দরজা বন্ধ করে দেয়, ঠিক সেরকম দরজাটা বাথরুমের কেউ খুব জোরে, মানে ভিতর দিক দিয়ে মনে হলো কেউ যেন খুব জোরে বাথরুমের দরজাটাকে ঠেলে দিল আমার দিকে। আমি ওই দেখে ছুটে মায়ের কাছে চলে আসি, ভয়তে ছুটে, মানে আমি মানে আর নেই, মানে আমার অবস্থা পুরো শেষ ওই সময়, আর কেউ নেই। বুঝতেই পারছো রাতে 1টা-1:30 বাজে, ওই সময় আমার সাথে এরকম কাণ্ড ঘটছে। আমি এসে মায়ের কাছে চুপ করে শুয়ে রয়েছি, তখন আমার বুক সমানে ধরপর 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 করে কাঁপছে বুক আমার। আমি শুয়ে রয়েছি, আমার মা ঠিক ঘুমিয়ে পড়েছি। আমি 3টের দিকে উঠে না, আমার মা অদ্ভুত ভাবে মানে ডাকতে পারছে না মুখে, কি কি অসুবিধা হচ্ছে আমি জানি না। আমি কিন্তু মায়ের পায়ের কাছে এরকম করে মাথায় হাতটা দিয়ে ছোট হয়ে, ওখানে তো টান হয়ে শোয়া যায় না, কেন মা শুয়ে রয়েছে ধারে, কোনো রকমে আমি কিন্তু শুয়ে রয়েছি, আমার সাইড ব্যাগটা আমি মাথায় দিয়ে। আমার মা পায়ের আঙুল দিয়ে আমাকে না খামচাচ্ছে। রাত তখন প্রায় 3টে বাজে। মানে কি বলবো, ওই যে দৃশ্য যা ঘটেছে আমার সাথে আমি বলে বোঝাতে পারবো না। আমার মা
পা দিয়ে আমাকে সমানে, সেই বলে না পা দিয়ে যেরকম মানে নখ দিয়ে খামচায়, ওরকম ভাবে দিদিভাইকে খামচাচ্ছে। দিদিভাই বলে আমার এত হাতের মধ্যে লাগে, একবার গলায় খামচায়, আমি ভাবলাম হয়তো মা পা টান করছে, তারপর সমানে ওরকম করছে। আমার প্রচন্ড ভয় তো আগেই লাগে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোনো রকম উঠে আমি মাকে বললাম কি হয়েছে মা, কি হয়েছে? সাথে সাথে আমি লাইটটা অন করি নেবে, মা দেখলাম আমার দিকে কি অদ্ভুত ভাবে আমি বলবো, আমার দিকে এরকম করে তাকিয়ে রয়েছে। আমি ওই দৃশ্য দেখে আমি মাকে বললাম ও মা, মা, মায়ের হাত দুটো সাইডে ধরেছি, ধরে মাকে বলছি ও মা কি হয়েছে, তুমি আমার দিকে এরকম করে দেখছো কেন মা, কি হয়েছে, শরীরে কোনো কষ্ট হচ্ছে? বলছি আর সমানে আমার চোখ দিয়ে না জানি না কেন মায়ের ওই রূপ থেকে আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আমি মায়ের বুকে, মায়ের মাথায় আমি হাত বোলাচ্ছি, মা না কোনো কথা বলছে না, কোনো কথা না। মা কিন্তু দিব্যি ভালো ছিল, দিব্যি কোনো কথা বলছে না। মা না সমানে ওরকম করে আমার দিকে তাকিয়ে রয়েছে, মুখে কোনো কথা বলছে না। এবার আমি ওই রাতের বেলা কি করব? এবার আমি যে নার্স বা আয়াকে ডাকবো, ওখানে তো কেউ নেই, ওনারা ওখানে কেউ নেই, আমি যে কাউকে ডাকবো, আমি ভাবছি মাকে আমি ছেড়ে যাব, যদি মায়ের কোনো একটা মানে বিপদ হয়ে যায়, আমি মাকে ছেড়ে যাওয়ারও সাহস পাচ্ছি না। মা আমাকে না এরকম করে শুধু তাকিয়ে রয়েছে, সেই যে মায়ের চাউনি আমি বলে বোঝাতে পারবো না। তো কোনো রকমে আমি বাইরেটা বেরিয়ে যাই, ওয়ার্ড থেকে বেরিয়ে গিয়ে আমি ওখান থেকে চিৎকার করতে শুরু করি যে কেউ আছেন দিদিরা, কেউ আছেন, আমার মাকে একটু দেখেন, আমার মা কিরম করছে, করে আমি চিৎকার পাচ্ছি, মানে যত আমার গলায় জোর আছে। এইদিকে একে একে ওই যে ওয়ার্ডে আরো পেশেন্ট ছিল, সবাই মোটামুটি উঠে বসে যে কি হয়েছে হঠাৎ করে, কেউ শুয়ে দেখছে, কেউ উঠে বসে আমাকে বলছে কি রে মা কি হয়েছে। এবার আমি বলছি দেখো না আমার মা কিরম করছে। আমার মা কোনো রকম মুভমেন্ট করছে না, মানে না নড়ছে না চড়ছে না কোনো কথা বলছে না, ঘেঁটি ঘুরিয়ে দেখছে, মা ওরকম করেই তাকিয়ে রয়েছে ওপর দিকে। তার চোখ কিন্তু পুরো আটকে গেছে, চোখ দাঁড়িয়ে রয়েছে, চোখের পাতা ফেলছে না। আমি আবার ছুটে আসি, এসে মায়ের বুকে মাথায় হাত বুলাচ্ছি। আরো যারা পাশে ছিল তারা বলছে ও দিদি কথা বলেন, ও দিদি মেয়েটা কিরম করছে কথা বলুন, তারা আবার মাকে বলছে। মায়ের কোনো রকম সারা শব্দ নেই। কিছুক্ষণ পর দেখলাম দুজন দৌড়ে দৌড়ে আসলো, নার্স দুজন আসতে দেখলাম, তাদের দিকে বুঝতে পারলাম তারা ঘুমাচ্ছিল। তারা আসতে তখন বললো কি হলো, রাতের বেলা এরকম হসপিটালে চিৎকার চেঁচামেচি করে, একটা নিয়ম নেই রাতের বেলা এরকম চেঁচাচ্ছ? তখন আমি বললাম দিদি দেখেন না কি করব, আমার মায়ের অবস্থা দেখেন, আমার খুব ভয় লাগছে, কিছু করেন। যাই হোক তারা আমাকে দুটো মুখ করলো, আমি সেই কথাটা শুনলাম, কারণ চিৎকার চেঁচামেচি করাটা সত্যি ঠিক না হসপিটালে। তো আমি মায়ের ওখান থেকে সরে দাঁড়াই, তারা মাকে দেখলো, সাথে সাথে স্লাইন দিল, মাকে স্লাইনের ব্যবস্থা করে দেওয়ার পর মা দেখলাম চোখের পাতা আস্তে করে ফেললো, স্বাভাবিক হলো। আমি জানি না মায়ের কি হয়েছিল সেদিনের, মানে রাতটা কোনো রকমে খুব ভয়তে ভয়তে ওরকম ভাবে কাটে। সকালবেলা আমার বাবা আমার হাজবেন্ড যায়, সকাল সকাল 8টার দিকে যেতে সবকিছু তাদেরকে বললাম। তারা বললো বুঝতে পারছি না কি হচ্ছে, ডাক্তার রাউন্ডে আসলে আমরা জিজ্ঞাসা করবো যে কি ব্যাপার। তো সেরকম ভাবে ডাক্তার আসে ওই 10:30টার দিকে। তো আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো চিন্তা করতে হবে না, ওনার কোনো অসুবিধা নেই, নর্মাল আছে, হয়তো রাতে কোনো একটা অসুবিধা হয়েছিল, আপনি আশা করি কালকে বাড়ি নিয়ে চলে যাবেন, ছুটি করিয়ে দেবো, এই কথা বললো। আমি বললাম ঠিক আছে, বাড়ির লোককে বললাম, আমার হাজবেন্ড আমার বাবা খুব খুশি, আমিও তো খুব খুশি যে হসপিটাল থেকে মাকে নিয়ে ফিরবো। এবার মনে মনে ভয় লাগছে রাতের কথা ভেবে, যে রাতে যেটা হয়েছে। আমার হাজবেন্ডকে বলি, আমার হাজবেন্ড বললো দেখো হসপিটালে ওরকম একটু হয়, ভয় পেও না, তুমি তো সাহসী মেয়ে, মাকে নিয়ে তো কালকে বাড়ি ফিরে যাবে। আমি বললাম হ্যাঁ। প্রচন্ড ঠান্ডার সময়, বুঝতেই পারছো ওই সময়টার কথা বলছি, জানুয়ারি মাস 2015। তো যাই হোক সেদিনকে রাতের ঘটনায় আসি। রাতের বেলা মা ভাত খাওয়ার আগে, রাতের বেলা মাকে ভাত খেতে দেয় হসপিটাল দিয়ে, ভাত খাওয়ার আগে মা হঠাৎ করে একটা আবদার করে বসে। মা আমাকে বললো যে মামটি আমার না একটা জিনিস খেতে ইচ্ছা করছে, বাড়ি গেলে আমাকে এনে খাওয়াবি, জামাইকে বলবি আমার জন্য আনতে। আমি তখন বললাম তুমি কি খাবে বলো না, তোমার জামাই তোমায় এনে খাওয়াবে। আর আমার যে হাজবেন্ড আমার মা বাবাকে খুবই ভালোবাসে, মানে আমি জানি না এত ভালোবাসা যে নিজের মা বাবার মতো কোনো জামাই তার মা বাবাকে এত ভালোবাসে কিনা, হয়তো হতে পারে ভালোবাসে, কিন্তু আমি আমার দিক থেকে বলছি, আমাদের দিদিভাই বলেন আমার যে হাজবেন্ড আমার মা বাবাকে মানে আমার থেকে বেশি ভালোবাসে, মানে প্রাণ পুরো। এইবার আমি বললাম যে মা কি খাবে, আমার মা বললো আমি কাঁঠাল খাবো। কাঁঠাল
আমি বললাম কাঁঠাল, এই শীতের সময় কাঁঠাল কোথায় পাবো? কাঁঠাল তো গরমের সময় ওঠে মা। তখন মা বলল, দেখ খেতে চেয়েছি, আমাকে খাওয়াবি কাঁঠাল, যেখান থেকে হোক আমাকে, তুই ছাড়, তোর দ্বারাই তো কিছু হবে না, আমার ছেলেকে বলবি, মানে আমার হাজবেন্ডের কথা বলছে। আমি বললাম ঠিক আছে, তুমি কালকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি চলো, তোমাকে কাঁঠাল আমি খাওয়াবো, ঠিক আছে, তোমার জামাইকে বলে আনাবো। এই কথা হলো। মা আমাকে রাতের বেলা ওষুধ দিয়ে যায়, যতক্ষণ জেগে রয়েছে ওই কাঁঠালের গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা আমি যতক্ষণ সবাই জাগনা রয়েছে, তখন 10:30 বাজে, আমি গিয়ে বাথরুমটা করে আসি, যাতে রাতের বেলা আমাকে যেতে না হয়। একটা ভয় তো কাজ করছে, আগের দিন এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তো যাই হোক, আমি 10:30টার দিকে বাথরুম করে এসে মায়ের পাশে শুয়ে পড়ি। রাতে কিন্তু আমি আর উঠিনি। ভোরবেলা আমার ঘুম ভাঙে, তখন প্রায় 4টের কাছাকাছি হবে, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, সব পেশেন্ট তখন ঘুমাচ্ছে, আর পুরো নিস্তব্ধ হসপিটাল। কে বলবে ওটা হসপিটাল? ঠান্ডার সময় পুরো নিস্তব্ধ, সবাই তো ঘুমাচ্ছে। তখন 4টে বাজে, কোনো আওয়াজ নেই, আর তিনতলায় ছিল মা। এইবার আমি উঠে মায়ের কাছে গেলাম, মায়ের সামনেটা দাঁড়িয়ে আছি, দেখছি মা ঘুমাচ্ছে। মায়ের ঠিক এই পাশ থেকে হালকা ব্লাড। আমি এটা দেখার সাথে সাথে আমার মাথাটা ঘুরে যায়, মায়ের মুখ থেকে রক্ত বেরিয়েছে। কি করে কি হলো? আমি তখন মাকে ডাকতে থাকি, কারণ এই লক্ষণটা তো ভালো না, যে মায়ের গালের ধার থেকে মুখ থেকে রক্ত বেরিয়েছে। মানে আমি মাকে ডাকছি, মায়ের কোনো সারা শব্দ নেই। আমি তো কান্নাকাটি শুরু করলাম, বাড়িতে ফোন করেছি। আমার হাজব্যান্ড বললো আমি এখনই বেরোচ্ছি। আমার বাবাকে নিয়ে আমার হাজব্যান্ড ওই তখনই, মানে আমার বাবার কাছেই থাকতো আমার হাজব্যান্ড ওই সময়, দুজনে তারা চলে আসে। আমি চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সব করলাম, জানতে পারলাম আমার মা মারা গেছে। আমি বুঝতেও পারলাম না যে আমার মা মারা গেল, আমি বুঝতেও পারিনি। আমার মা কোনো রকম ভাবে কোনো অনুভূতিই দিল না আমার মায়ের রাতের বেলা কি হয়েছে, আমি কিছু বুঝতে পারলাম না, এতটাই আমি ঘুমাচ্ছিলাম। আমার মা নেই, মা মারা যায়। তারপর যাই হোক, মায়ের ওখান থেকে মাকে নিয়ে আসলাম, মায়ের কাজ হলো, 13 দিন পালন হলো, সব কিছু হলো। বাবার কাছেই ছিলাম, বাবা করলেন, আমি তো পরে করতো, 4 দিনের কাজ করি। যাই হোক, আমার সাথে আমার হাজবেন্ডও 4 দিন পালন করেছিল। তারপর আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই। শ্বশুরবাড়ি যাওয়ার পর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে রাতের বেলা 13 দিন পর, কাজকর্ম মিটে যাওয়ার পর রাতের বেলা শুয়ে আছি, কি বলবো, আমার বালিশে মাথা দিয়ে আমি এক পাশ হয়ে শুয়ে রয়েছি। ঘুমানোর আগে মায়ের কথা ভেবে খুব কান্নাকাটি করছিলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক করে বোঝাচ্ছিল যে দেখো, কেঁদো না, মা হয়তো যেখানে আছে শান্তিতে আছে, কষ্ট পাচ্ছিল, আমরা তো জানি না মায়ের কি প্রবলেম হয়েছিল, এত যদি কান্নাকাটি করো মা কষ্ট পাবে, মরে গিয়েও সে শান্তি পাবে না। তো আমার হাজবেন্ড তো আমার সাথে কাঁদছিল, ও খুব ভালো ছেলে। এইবার আমি সেদিনকে মায়ের এত কথা বলার পর আমি শুয়ে রয়েছি এক ধার হয়ে। বিশ্বাস করবেন না, আমাদের দিদিভাই বলে যে বোন, আমার মা আমাকে কানে কানে বলছে, কিরে ভুলে গেছিস কাঁঠালটা খাবারই না তো। এই কথা যখন আমি শুনি, একবারই বলেছে, আমি চোখটা খুলি, আমি ফট করে আমি চোখটা খুলি না, আমি উঠে বসেই আমি মাথার সামনে দেখছি, মা তো মাথার সামনে দিয়ে বলেছে আমার কানে পেছন দিক থেকে। আমি সাথে সাথে খুঁজছি, আরে মা তো কাঁঠাল খাবে বলেছিল, ঠিক তো, মায়ের তো কাজ হলো, শ্রাদ্ধ হলো, আমি তো কাঁঠাল দিইনি, মা তো কাঁঠাল খাওয়ার জন্য আমার কাছে চাইছে। আমি বলছি, আমার গা কাটা দিচ্ছে, দেখেছো কিরকম ঘামছি দেখো। তখন আমি আমার হাজবেন্ডকে ডাকি, দেখে আমি বললাম, ওগো ওঠো না। তখন আমার হাজবেন্ড বলছে, কি হয়েছে? আমি বললাম, জানো তোমাদের তো কাউকে আমি বলিনি, আমি তো মা মারা যাওয়ার পর পুরো ভুলে গেছিলাম। যেদিনকে মা মারা যায় সেদিনকে মা সন্ধ্যেবেলা আমার কাছে কাঁঠাল খেতে চেয়েছিল, বলেছিল আমার ছেলেকে বলবি তোমাকে এনে দিতে। শ্রাদ্ধ শান্তি হলো, মায়ের জন্য তো কাঁঠাল এনে দেওয়া হলো না। জানো মা আমাকে এখনই বললো, কিরে কাঁঠাল খাওয়ালি না আমাকে। আমার হাজবেন্ড আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বলল যে মাম্পি, মাকে খুব ভালোবাসো তো, মায়ের কথাটা তোমার মনে পড়ছিল তো, এতক্ষণ বলছিলে মায়ের কথা বলতে বলতে কান্নাকাটি করে ঘুমালে, স্বপ্ন দেখেছো মাম্পি, যে মারা যায় সে আর ফিরে আসে না, তুমি ঘুমাও।
যদি সেটা বাস্তব হতো ভালো হতো। সেই দিনের পর থেকে, মানে সেই রাতের পর থেকে আমাকে মা দুপুরবেলা, মা আমাকে যখনই একা পেত, সন্ধ্যাবেলা আমি শ্বশুর বাড়িতে রুটি করছি, সন্ধ্যাবেলা আমার পেছন থেকে আমাকে মা বলছে, কিরে আমাকে কাঁঠালটা দিলি না তো? হ্যাঁ, মানে এই কথাটা একবার করেই মা আমাকে বলতো। কিন্তু দুপুরবেলা যখন আমি একা আমার ঘরে থাকতাম তখন বলতো, সন্ধ্যাবেলা, রাতের বেলা মা নিয়মিত এই কাঁঠাল খেতে চাইতো। মৃত্যুর পরে মা আমার কাছে কাঁঠাল খেতে চাইতো। কেউ বিশ্বাস করো না করো, এটা তার খাবার শেষ ইচ্ছা ছিল, মা কাঁঠাল খেতে চাইতো। যখন এই জিনিসটা বাড়াবাড়ি হলো, প্রত্যেক দিন আমাকে বলতো মা, আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, তুমি যেখান থেকে হোক মায়ের জন্য কাঁঠালের ব্যবস্থা করো, কাঁঠালের ব্যবস্থা করো, আমি মায়ের ফটোর সামনে কাঁঠাল দেবো মাকে। ওই শীতের সময় যখন ফেব্রুয়ারি মাস, তখনও কিন্তু ঠান্ডা থাকে, আমার হাজবেন্ড কাঁঠাল, সত্যি কাঁঠাল জোগাড় করে নিয়ে আসে বাজার দিয়ে। সেই কাঁঠাল আমি মায়ের সামনে যখন অর্পণ করি, ওই কাঁঠাল দেওয়ার পর থেকে ওই স্বপ্ন আমি আর দেখি না। স্বপ্ন কি বাস্তব বলবো না, আমি তারপর থেকে কোনো সময়ের জন্য আর অনুভব করিনি যে আমার মা আমার কাছে কাঁঠাল খেতে চাইছে। তাহলে দর্শক বন্ধু তোমরা কি বলবে? আর দিদি ভাই বলে যে হসপিটালের কথাটা বললাম, সেই হসপিটাল হচ্ছে আরজি কর হসপিটাল। সেই হসপিটালে শুধু দিদি ভাই বলে, আমি শুধু বলছি না, আমার যে বড় জেঠি আছে, সেই জেঠির মেয়েও ভর্তি ছিল ওই হসপিটালে, পেটে জল জমেছিল। আমার ওই জেঠির সাথে সেম অভিজ্ঞতা হয়েছে সেই বাথরুমে রাতের বেলা। আর হসপিটালে আত্মা থাকে না, কারা বলে আমি বুঝি না ভাই, হসপিটালে আত্মা থাকে। এত যেখানে মৃত্যু হয়, এত মৃত্যু, সেখানে খারাপ আত্মা থাকবে না সেটা কখনো হতে পারে? কখনো হতে পারে না। তো দর্শক বন্ধু, আমাদের ইছাপুর থেকে আমাদের মাম্পি দিদি ভাইয়ের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? এই ঘটনাটা দিদি ভাই জানিয়েছেন একদম বাস্তব। এই ঘটনাটা ঘটে 2015 জানুয়ারি মাসে। আমার মা হসপিটালে ভর্তি হয়, তারপর মা মারা যায়। মা মারা যাওয়ার পর থেকে আমাকে প্রায় 9 দিন মা আমাকে কাঁঠাল খেতে চেয়েছে, কিন্তু কাঁঠাল তখন পাইনি। আর আমার বাড়ির লোক তখন বিশ্বাস করেনি। যখন অনেক বাড়াবাড়ি হয় তখন কাঁঠাল এনে দেওয়ার পর থেকে আমার মা কোনো দিন আমাকে বলেনি যে কিরে আমাকে কাঁঠাল খাওয়ালি না তো। তো আশা করি দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা খুব ভালো লেগেছে। এবার একটি ঘটনা আছে, সেই ঘটনাটা ছোট, যার জন্য আমি দুটো করে ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘটনাটা আমাকে এক বোন নিউ আলিপুর থেকে পাঠায়, আজকেই পাঠিয়েছে ঘটনাটা, তাও ইভিনিং। বলে, দিদি ভাই, আমার যখন দিদা মারা যায়, আমার দিদা হসপিটালে ভর্তি ছিল, আমার দিদা মারা যাওয়ার পর আমি ছোট অবস্থায় বলছি, তখন আমাদের যে বোন ঘটনাটা পাঠায়, বোনের নাম তনুশ্রী। বোন বলে, দিদি ভাই, আমি ছোট থেকে আমার মামা মামির কাছে মানুষ, মামার বাড়িতে। আমি আর আমার যে মামার মেয়ে আছে, আমরা দুজন একটা ঘরে শুতাম, আর আমার মামা মামি পাশের ঘরে থাকতেন। আর রাতের বেলা যখন আমার দিদা মারা যায়, আমার দিদার সাথে আগে শুতাম, যখন আমার দিদা জীবিত ছিল তখন দিদা আর আমাদের এই বোন শুতো। যখন দিদা মারা যায় তখন থেকে ওই মামার মেয়ে আর আমাদের এই বোন দুজনে ওই ঘরটায় শোয়, যেই খাটে দিদা ঘুমাতো। বলে, বিশ্বাস করবে না দিদি ভাই, আমার দিদার মৃত্যুর পর একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি, তখন তো ছোট, বলছে আমার বোন আমার থেকে আরো ছোট, আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার বালিশটা ধরে কেউ টানছে, বালিশটা ধরে। তখন সেই বোন ঝটপট করে উঠে বসে, যে বালিশটা কে টানবে, অনেক রাত, মধ্যরাতে বালিশ ধরে টানছে। উঠে যখন বসে দেখছে যে কেউ তো নেই চারপাশে, বোন পাশে ঘুমাচ্ছে আর ঘরে কেউ নেই। তো বোন আবার ওখানে শুয়ে পড়ে। এই রকম কিন্তু একদিন না, এইরকম কিন্তু পর রাতে চলতে থাকে। একদিন রাতের বেলা বোন বলছে বালিশ টানছে, আর দিদা বলছে, সর বালিশ দিয়ে আমি শোবো, তো আমাকে শুতে দিবি না? ভাবো, বলছে আমার দিদার গলা পুরো পরিষ্কার দিদি ভাই, আমার দিদা বালিশ টেনে, আমি দিদাকে দেখতে পাচ্ছি না কিন্তু গলার শব্দ শুনতে পাচ্ছি, আমার দিদা বলছে, কিরে সর বালিশটা আমার দে, আমি শোবো না, আমি কোথায় শোবো? এই রকম 3 দিন পর কথা শুনে এরকম। তো বোন খুব ভয় পায়, কোনো রকমে ভয় পেয়ে যখন উঠে বসে তখন লক্ষ্য করে যে
যার কথা শুনছে সেটা তো দিদা, সে তো বোন বুঝেই যায়। লক্ষ্য করে যে দিদা ঠিক বোন যেখানে বসে রয়েছে, দিদা তার পাশে ওই খাটের মধ্যেই বসে রয়েছে, কিন্তু কিছু ক্ষতি করেনি। ওই বোন কোনো রকমে নেবে সাথে সাথে চলে যায় মামু মামির কাছে। গিয়ে যখন মামি মামি করে রাতে ডাকে, তখন মামি বলছে, কিরে ভয় পেয়েছিস? তখন বলছে যে মামি আমার খুব ভয় লাগছে, আমার সাথে না এরকম এরকম হয়েছে জানো, দিদা আমাকে এরকম বলছে। তখন মামি বলছে ভগবানকে ডাক, কিছু হবে না, দিদা তোকে কোনো ক্ষতি করবে না। তারপর সেই মামার মেয়ে আর আমাদের এই বোন যিনি ঘটনা পাঠান, উনি সেদিন মামা মামির কাছে রাতে শোয়। তারপর থেকে কিন্তু ওই ঠাকুরের নাম নিত আর ওইখানেই শুতো, কিন্তু আর তারপরে কিন্তু দেখিনি। কিন্তু সেই দিদা মৃত্যুর পরে এসে বালিশ ধরে টানছে আর বলছে সর, আমাকে শুতে দে, আমাকে শুতে দিবি না? ভাবো তো, বলে মানুষ নাকি মৃত্যুর পর আত্মা হয় না, মানুষ আসে না। তাহলে এত মানুষ যে এই ঘটনাগুলো পাঠায়, তোমরা কমেন্ট সেকশনেও দেখবে, কমেন্টসেও যে এত মানুষ বলে যে না দিদি ভাই এরকম হয় বা এরকম হচ্ছে। সবাই কি মিথ্যা কথা বলে? কি দরকার বলো তো সবার মিথ্যা কথা বলার? আমি বুঝি না, তোমরা অনেকেই এরকম ভাবে বলো। আবার অনেকে তো পড়াশোনা নিয়ে কথা তোলো যে আপনি কতদূর শিক্ষিত, আপনার ভাষা বোঝা যায় না। আমি কি করবো বলো? আমি জানি না, আমি শিক্ষিত না হলে আমি যেই জায়গা থেকে বিলং করি, আমি মনে করি ওই জায়গায় সবাই যেতে পারে না। আর সব থেকে বড় কথা, এটা গর্ব না, এটা হচ্ছে আমার যোগ্যতা হিসাবে বললাম। আর সব থেকে বড় কথা, যে আমি তোমাদের বলেছিলাম যে আমি ভবিষ্যৎ বলতে পারি, ওর পর থেকে না জানো তো, তোমরা এত আমাকে ফটো পাঠাচ্ছ, এত ফটো পাঠাচ্ছ, আমি কিন্তু সবাইকে যা যা বলছি সবাই কিন্তু তোমরা সহমত দিচ্ছ যে দিদি ভাই তুমি একদম ঠিক ঠিক বলছো। একটা ফটো দেখে তুমি কি করে বলতে পারছো তোমরা আমাকে এই কথাগুলো যে বলছো? আমি তোমাদেরকে বলবো, আমি কিছু বলি না, আমার উপরওয়ালা, আমার ভগবান, আমার বড় মা, আমি তাকে খুব মানি। আমি সত্যি কথা বলতে আমার মধ্যে এই জিনিসটা ছোট থেকে আছে, আমি বলতে পারি। যাই হোক, আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো ঘটনা দুটো কেমন লাগলো। তোমরা প্রত্যেক দিন আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, অনেক ঘটনা পাঠাচ্ছ, তোমাদের কাছে আমি সত্যি মানে কৃতজ্ঞ। তোমরা এরকম ভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। দেন সবাই খুব ভালো থেকো। আজকে আসবো, যে দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট। আর আমাকে দেখছো আমি কিরকম ঘেমেছি, দেখো কতটা কষ্ট তোমাদের জন্য করি। চলো টাটা।